ওয়েলকাম স্টুডেন্টস, বাংলার ক্লাসরুম ফার্স্ট পেজ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর সহায়ক পাঠ কোনি উপন্যাসের দশম অধ্যায়টা আলোচনা করব। এর আগের অধ্যায়ে আমরা কোনিকে দেখেছি সে কত কষ্ট করে ট্রেনিং করছে এবং তার শরীর আর কুলোচ্ছে না, সে জল থেকে উঠে পড়তে চাইছে, কিন্তু ক্ষিতিশ সিংহ তাকে লম্বা বাঁশের ডগা দিয়ে তাকে জলের মধ্যে আঘাত করে যেমন তেমন করে হোক অতিরিক্ত খাটিয়ে নেবার জন্যে চেষ্টা করে যাচ্ছেন। এরপরে ক্ষিতিশ সিংহ কোনির বাড়ি গিয়ে কোনির মায়ের কাছ থেকে জানতে পেরেছে যে সে রাত্রেবেলায় যাত্রা দেখবার জন্য একটা সময় শুয়েছিল এবং যার জন্য তার শরীরে ক্লান্তি, যার জন্য সে ট্রেনিংটা ভালো করে করতে পারছিল না। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে সে কোনি ঘুমের মধ্যে দাদার সঙ্গে কথাবার্তা বলছে এবং দাদাকে উদ্দেশ্য করে কোনি যে বলছে যে আমাকে কুমির দেখাতে নিয়ে যাবে বলেছিলি, ইত্যাদি ইত্যাদি। সেখানে ক্ষিতিশ সিংহ ঘুমন্ত কোনির সামনে গিয়ে ফিস করে দাদার কথাগুলো বলে যেতে লাগলো। হ্যাঁ, তোকে আমি চিড়িয়াখানায় নিয়ে যাব, এছাড়া অন্যান্য জায়গা বেলুড় মঠ, ব্যান্ডেল চার্চ, ডায়মন্ড হারবার, জাদুঘর, অনেক জায়গায় তোকে নিয়ে যাব। এবং সে দাদার মতন করে বলছে যে তুই দিল্লি যাবি, মুম্বাই যাবি, মাদ্রাজ যাবি, তারপরে টোকিও, লন্ডন, বার্লিন, মস্কো, নিউ ইয়র্ক ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলে গেছে। এগুলো আমরা সব দেখেছি। এইভাবে ঘুমের মধ্যে কোনের মুখ উজ্জ্বল হয়ে উঠলো। আর একটা ঘটনার সাক্ষী আমরা থেকেছি, সেটা হচ্ছে কি না, রবিবার প্রজাপতি বন্ধ এবং সেই দিনকে কোনি এবং ক্ষিতিশদা দুজনে বেড়াতে গেছে চিড়িয়াখানায় এবং চিড়িয়াখানায় একটা ঘটনা ঘটেছে সেই জল খাওয়াকে কেন্দ্র করে। সেটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ওখানে একটা হয়, সেটা সম্পর্কে একটু ভালো করে দেখে রাখতে হবে এই অংশটা। এবং আমরা দেখেছি যে কোনি চিড়িয়াখানায় ওয়াটার বোতল জল নিয়ে যেতে ভুলে গেছে, সেই জন্য জল তেষ্টার জন্যে তারা যখন জলের খোঁজ করছে এবং তখন কোনিদের সামনে স্কুল ইউনিফর্ম পরা জনা 30 মেয়ে 4জন টিচার সহ চিড়িয়াখানায় ঘুরতে গেছে, তাদের কাছে জলের ড্রাম রয়েছে এবং সেটা কোনি দেখেছে দূর থেকে এবং ক্ষিতিশদাকে বলেছে যে তাহলে ওদের কাছ থেকে জলটা চেয়ে নিয়ে আসবো। ক্ষিতিশদা বলেছে তাহলে অনুমতি দিয়েছে, যা নিয়ে আয়গা। কিন্তু জল চাইতে গিয়ে সে অপমানের শিকার হয় এবং দিদিমণি তাকে জল না দিয়ে তাড়িয়ে দেয়, অপমান করে। সেই ঘটনাটা হিয়া মিত্র দেখেছে এবং সে লজ্জিত হয়ে পরবর্তীকালে ক্ষিতিশদার এবং কোনির কাছে এসে বলছে, কিছু মনে করবেন না, আমাদের ম্যাডাম এরকম। তাই 2টো গ্লাসে জল নিয়ে এসে হিয়া মিত্র ক্ষিতিশ এবং কোনিকে দিতে চাইছে, কিন্তু কোনির মন মেজাজ খারাপ হয়ে গেছে। অপমানিত হওয়ার জন্যে সে হিয়ার জল না নিয়ে তার জল ভরা প্লাস্টিকের গ্লাসটা আঘাত করে সেটাকে মাটিতে ফেলে দেয়। এই ঘটনার পরে আমরা দেখতে পেয়েছি যে ক্ষিতিশ হিয়ার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। এবং তারপরে আর একটা ঘটনা যেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি না, এই ঘটনাটাতে ক্ষিতিশ খুবই আঘাত পেয়েছে, কিন্তু এটা একটা সুযোগও তার সামনে এনে দিয়েছে। ক্ষিতিশ মনে করেছিল কোনিকে দারুণভাবে বকবে, কিন্তু সে কিছু বলেনি, বরঞ্চ হিয়ার নামে সে বানি মিথ্যা কথা বলে কোনির মধ্যে প্রতিশোধ স্প্রিয়াটাকে আরও জাগিয়ে তুলতে চেয়েছে, সেই আগুনটাকে জ্বালাতে চেয়েছে। সেই জন্য কোনির যে হিংস্র স্বভাবটা, হিংস্র আক্রোশটা, সেটাকে ভোঁতা করে দেওয়া ঠিক হবে না বলে ক্ষিতিশ সিংহ বলেছে এবং এটাকে বুকের মধ্যে পুষে রাখার কথা ক্ষিতিশ সিংহ বলেছে। ক্ষিতিশ সিংহ মনের মধ্যে ভাবনাটা রয়েছে আর কি, যে সেটাকে বুকের মধ্যে পুষে রাখুক, এইভাবে তাকে উত্তেজিত করে বোমার মতন ফাটিয়ে দেবে আসল সময় বলে ক্ষিতিশ সিংহ মনে মনে ভাবনাটা ভেবে রেখেছে। যাই হোক, এবং ক্ষিতিশ সিংহ হিয়ার নাম করে কোনিকে বলেছে যে কি বললো জানিস, মেয়েটা আমার কাছে মার খেয়েছে তাই জ্বলে পুড়ে মরছে। এই ধরনের একটা বক্তব্য হিয়ার মুখে বসিয়ে দিয়ে ক্ষিতিশ সিংহ কোনিকে সচেতন করে দিতে চেয়েছে। এবং তারপরে ঘটনাটা আমরা জানছি যে কোনি এবারে সাঁতার ট্রেনিং করতে গিয়ে জল থেকে উঠতে দেরি করছে। আগে জল থেকে উঠে পালাবার জন্য ক্ষিতিশকে কত অনুনয় আবদার করতো, কিন্তু এখন সে নিজেই এবারে জল থেকে উঠতে দেরি করছে। এই কোনির পরিবর্তনের ঘটনাটা আমরা দেখেছি। আজকে আমরা দেখি দশম অধ্যায়ে কেমনভাবে ঘটনাধারাটা এগিয়ে যাচ্ছে। দুর্গাপুজোর আগেই ক্লাবগুলোর প্রতিযোগিতা একটার পর একটা হয়ে গেল। ক্ষিতিশ একটিতেও কোনিকে নামায়নি, এমনকি অ্যাপোলোর প্রতিযোগিতাতেও নয়। যদিও এখন তার সময় অমিয়ার সময়ের প্রায় সমান, তবু ক্ষিতিশের ধারণা এখনও তার প্রকাশের উপযুক্ত সময় আসেনি। মানে ক্ষিতিশদা কোনির সময়টা কত হচ্ছে সেইটা কাউকে জানাতে চাইছে না। একেবারে ক্ষিতিশদা অপেক্ষা করছে ঠিক সময়ে কোনিকে প্রতিযোগিতাতে নামাবার। সেই জন্যে সে ক্লাবগুলোর প্রতিযোগিতাতে কোনিকে নামায়নি, এমনকি অ্যাপোলোর প্রতিযোগিতাতেও নামায়নি। হিয়ার সময় এখন কত সেটা না জানা পর্যন্ত কোনিকে সে বার করতে চায় না। হিয়া কত সময় যাচ্ছে সেটাও জানা দরকার। এখন অনেকেই জেনে গেছে ক্ষিতিশ একজন সাঁতারু
তৈরি করছে। এটাও একটা ভালো লাইন প্রশ্ন আসবার ক্ষেত্রে। এখন অনেকেই জেনে গেছে ক্ষিতিশ একজন সাঁতারু তৈরি করছে। এখন বলতে কোন সময়ের কথা বোঝানো হয়েছে বা ক্ষিতিশ কীভাবে ওই একজন সাঁতারু তৈরি করছে তার বর্ণনা দাও। তখন আগের যে ঘটনাগুলো আমরা পেয়েছি, তার ট্রেনিংয়ের বর্ণনা, তাকে মানসিকভাবে সাপোর্টের বর্ণনা, তার যে বক্তব্যগুলো আমরা পেয়েছি, তাকে শারীরিকভাবে সাঁতারের জন্য সক্ষম করে তোলার থেকে শুরু করে সমস্ত কিছু সাপোর্ট দেওয়া, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুটা বলতে হবে। সাঁতারু তাকে কীভাবে তিনি তৈরি করছেন সেই বর্ণনাটা দিতে হবে। এটা ভালো একটা প্রশ্ন হতে পারে। বালিগঞ্জ ক্লাব এসে গেলেই পূর্ণেন্দুর নির্দেশে হিয়া এমনভাবে সাঁতার কাটে কিংবা জল থেকে উঠে পড়ে, যার ফলে ক্ষিতিশও সময় নিতে পারে না। মানে ক্ষিতিশ সবসময় সচেতন থাকে যে হিয়ার সময়টা নিতে হবে, তাহলে বুঝতে পারবে কোনি কত পিছিয়ে আছে। হিয়াও কোনো প্রতিযোগিতায় নামেনি, তাইতে ক্ষিতিশ কিছুটা ভাবনায় পড়লো। ক্ষিতিশ চাইছে যে হিয়ার সময়টা জানতে পারলে ভালো, আবার এদিকে কোনিও তো প্রতিযোগিতায় নামেনি, সুতরাং এটা নিয়ে একটা চিন্তার ভাবনা পড়েছে আর কি ক্ষিতিশ। প্রত্যেক ক্লাবের এমনকি স্টেট চ্যাম্পিয়নশিপের ভিক্টি স্ট্যান্ডে অমিয়া আর বেলাকে উঠতে দেখা গেল। অমিয়া আর বেলা কিন্তু রীতিমতো প্রত্যেকটা চ্যাম্পিয়নশিপে যাচ্ছে এবং সেখানে তারা পুরস্কার পাচ্ছে। একদিন খবরের কাগজে একটা খবর দেখে ক্ষিতিশ কেটে রেখে দিল। খবরটা কি না, বোম্বাইয়ের মহারাষ্ট্র স্টেট চ্যাম্পিয়নশিপে রমা যোশী নামে একটি মেয়ে 100 মিটার ফ্রি স্টাইলে সময় করেছে 1 মিনিট 12 সেকেন্ড। এটা হচ্ছে খবরটা। 1:20 উপরে সময় করায় ভারতীয় মেয়েদের রেওয়াজ। 1:20 মানে 1 মিনিট 20 সেকেন্ড, তার জায়গায় মেয়েটি করেছে 1 মিনিট 12 সেকেন্ড। সেখানে 1:12, এটা একটা মানে অস্বাভাবিক ঘটনা আর কি। ক্ষিতিশের পর কোনির ট্রেনিং আরও কঠিন করে তুললো, মানে তাকে তৎপর করে তুলছে যাতে সে এই রমা যোশীর 1 মিনিট 12 সেকেন্ড সময়টাকেও কম সময়ে সে 100 মিটার ফ্রি স্টাইল করতে পারে, এরকম আর কি ট্রেনিংটাকে আরও কঠিন করে তুলছে। এবার জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ দিল্লিতে। পুজোর পর বাংলা দল রওনা হয়ে গেল। অমিয়া মেয়েদের দলের অধিনায়িকা, অমিয়া আর কি ক্যাপ্টেন। বাংলার মেয়েরা 1টি সোনা, 2টি রূপো, 2টি ব্রোঞ্জ নিয়ে ফিরল। সোনাটি অমিয়ার 100 মিটার ব্যাক স্ট্রোকে। রমা যোশী একাই 6টি সোনা জিতল, 4টি ব্যক্তিগত রেকর্ড গড়ে। এইসব খবরগুলো আমরা পাচ্ছি জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপের বর্ণনাটা, যেটা দিল্লিতে হলো। শীত এসে গেছে, কমলদিঘির জলও কমে গেছে। সোয়েটার পরার লোকেরা এখন সেখানে বেড়ায়। কেউ আর জলে নামে না, কিন্তু অব্যাহত কোনির দুবেলা জলে নামা। কোনির ট্রেনিংয়ের কোনো কমতি নেই। আপত্তি করেছিল অনেকেই। ক্ষিতিশ জবাবে শুধু বলেছে, যদি পারে তাহলে নামবে না কেন? সারা বছরই ট্রেনিংয়ে থাকা দরকার। প্র্যাকটিস চাই, প্র্যাকটিস। মুভমেন্টগুলো যেন অভ্যাসে দাঁড়িয়ে যায়, স্বাভাবিক হয়ে আসে। তা না হলে স্পিড বাড়ানো যাবে না। এদেশে মাত্র 6 মাস সাঁতার হয়, তাই তো এই শোচনীয় দশা বলে ক্ষিতিশ সিংহ তার মনের ভাবনার পরিচয়টা এইভাবে দিচ্ছেন। তিনি ট্রেনিংটাকে খুব শক্তপোক্তভাবে, খুব কড়া মেজাজে তিনি করিয়ে দিতে চাইছেন। কোনিকে বাকি 3টি স্ট্রোকও ক্ষিতিশ ইতিমধ্যে শিখিয়ে দিয়েছে। ফ্রি স্টাইল, বাটারফ্লাই, ব্যাক এবং ব্রেস্ট, এই 4 রকমের স্ট্রোক মিলিয়ে কোনি এখন দিনে 2 মাইল হাড় ভাঙা সাঁতার কাটে। কঞ্চির মতো শরীরটার ওজন বেড়ে হয়েছে 50 কেজি। তার জন্য তো ক্ষিতিশ সিংয়ের অবদান রয়েছে। তার খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে তাকে যে যন্ত্রপাতিগুলোকে দিয়ে তিনি ঘরে তার শরীরের সক্ষমতা বাড়িয়েছেন, এই ব্যাপারগুলো আমরা জানি, আগেই ঘটে গেছে এগুলো। বছর ঘুরে নতুন বছর এলো। একদিন ভেলো প্ল্যাটফর্মের উপর দাঁড়ানো ক্ষিতিশকে বলল, খিদ্দা, এবছর ওকে কম্পিটিশানে নামাবে তো? ক্ষিতিশ তখন কোনির 2টো পায়ের গোছ বাঁধছিল রবারের দড়ি দিয়ে। পা বাঁধা অবস্থায় শুধুমাত্র হাতের পাড়িতে ওকে পুল করতে হবে। ক্ষিতিশ অন্যমনস্কের মতো বলল, সিজন শুরু হয়ে গেছে? সিজন কি তোমার জন্য বসে থাকবে নাকি? কর্পোরেশন তো অনেকদিন কমলদিঘিতে জল ছেড়েছে, হুঁশ নেই? ভেলো কথা থামিয়ে ফেললো। ক্ষিতিশ হাত তুলে রয়েছে। কোনি স্টার্টিং পজিশনে, মানে ক্ষিতিশ সিংহ কোনির ট্রেনিং সম্পর্কে এত সচেতন, সেই জন্য সে ভেলোর কথাবার্তাটা কত শুনছে না আর কি। ভেলো যখন বলছে যে সিজন শুরু হয়ে গেছে, কোনিকে নামাবে তো এবারে, সেই কথাটার অতটা গুরুত্ব না দিয়ে সে কোনির ট্রেনিংয়ের দিকে মনোনিবেশ করে স্টার্টিং পজিশনে দাঁড়িয়ে থেকে কোনিকে উৎসাহ দিয়ে যাচ্ছে আর কি। অন ইওর মার্ক, গেট সেট। ক্ষিতিশ হাতটা নামালো, মানে ক্ষিতিশ আর কি কোনিকে আদেশ দিল, পুরো সাঁতারটা শুরু করো। কোনি ঝাঁপাবার সঙ্গে সঙ্গে একবার ঘড়ির দিকে তাকিয়ে নিয়ে পিছন ফিরে বলল, কি বলছিলিস? এতক্ষণে তার মানে চেতনাটা ফিরেছে আর কি। হরিচরণরা ভয় পেয়ে গেছে। ভেলোর ধারে কাছে কেউ নেই, তবু সে এধার ওধার তাকিয়ে গলা নামিয়ে বলল, অমিয়া ও বেলা জুপিটারে আবার চলে এসেছে তো? সে খবর রাখো কি? ওদের ট্রেনিং চার্ট তৈরি করছে হরিচরণ। অমিয়া বলছে অত ট্রেনিং লোড নিতে পারবো না, তাই নিয়ে হরির সঙ্গে তক্কাতক্কি হয়েছে। হরি বলেছে, যদি খিদ্দার মেয়েটার হাতে মার না খেতে চাস তো হার্ড ট্রেনিং আরম্ভ কর। এদিকে তো ক্ষিতিশদা কোনিকে হার্ড ট্রেনিং আরম্ভ করিয়েছে, সেই ব্যাপারটা এবারে হরিচরণও আরম্ভ করেছে অমিয়াকে দিয়ে করাবার জন্য আর কি। এবং হরিচরণের মনোভাবের একটু একটু পরিবর্তন হয়েছে। হরিচরণ যখন এই কথাটা বলতে পারছে যে খিদ্দার মেয়েটার হাতে যদি মার খেতে না চাস তো হার্ড ট্রেনিং আরম্ভ কর, মানে কি ক্ষিতিশের যে এই পরিশ্রম,
এবং যে ট্রেনিংয়ের ব্যবস্থাপনা সেটা আস্তে আস্তে সবাই জানতে পারছে, শুনতে পাচ্ছে। সেই জন্যই তো বলছে যে একটা মেয়ে তৈরি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আমরা জেনেছি। করেও কোনো লাভ নেই, কোনি এখন যে টাইম করছে অমিয়ার পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব হবে না বলে ক্ষিতিশ সিংহ বলছে ভেলোকে। তাহলে এবার ওকে জুপিটারের চ্যাম্পিয়নশিপে নামিয়ে অমিয়াকে মার খাওয়াও। মনে আছে কি বলে অপমান করেছিল? মানে ভেলো মনে করিয়ে দিচ্ছে যে এই অপমানের প্রতিশোধ আমাদেরকে নিতে হবে, তাহলে এই বছর ওই জুপিটারের চ্যাম্পিয়নশিপে নামিয়ে প্রতিশোধটা নামাও, অমিয়াকে মার খাওয়াও। জলে কনির দিকে চোখ রেখে ক্ষিতিশ জবাব দিতে ভুলে গেল। ভেলো ধর্মরিয়ে বলল, যা বলতে এসেছিলাম সেটাই বলা হয়নি। আর একটি দর্জির দোকান ঠিক করেছি, দিনে প্রায় হাফ কেজি মাল হয়, ওরা তোমার জন্য রেখে দেবে, তুমি কালই যেও, এই নাও ঠিকানাটা। বলে ভেলোও নানা রকমভাবে ক্ষিতিশ সিংহকে সহযোগিতা করে যাচ্ছে কাপড়ের ছাঁটের ব্যবসার জন্য। ক্ষিতিশ সিংহকে এই কথাটি বলল। ভেলো চলে যাবার পর ক্ষিতিশ স্টার্টিং ব্লকের ওপরে বসে ওর কথাগুলো মনের মধ্যে নাড়াচাড়া করছিল। তখনই দেখলো ধীরেন ঘোষ আর বধূ চাটুর্যে কমলদিঘির পশ্চিম গেট দিয়ে ঢুকে কৌতূহলী হয়ে এগিয়ে আসছে তার দিকেই। খিদ্দা দেখছি উঠে পড়ে লেগেছে, কদ্দূর হলো? ক্ষিতিশ যত সম্ভব নিরাসক্ত হবার চেষ্টা করে ধীরেনকে বলল, কিসের কদ্দূর? এই তোমার চ্যাম্পিয়ন তৈরি করার। এবার দিল্লিতে দেখলাম বোম্বাইয়ের রমা যোশীকে, অসাধারণ, ফ্যান্টাস্টিক, ইন্ডিয়ায় এরকম মেয়ে সুইমার কখনো হয়নি বলে ধীরেন ঘোষ কথাগুলো বলছে। হ্যাঁ, ভালোই টাইম করেছে, ক্ষিতিশ নিষ্প্রাণ স্বরে বলল। তোমার এই গঙ্গা থেকে কুরনো মেয়েটা কেমন টাইম করছে? বধূ চাটুর্যের নসির ডিবেটার রেলিংয়ে ঠুকে ঢাকনিটা খুলতে খুলতে বলল, ডন ফ্রেজারের টাইম ধরে ফেলেছে বলে এখনও তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করছে আর কি। আর একটু বাকি আছে, কাল পরশুই ধরে ফেলবে। ক্ষিতিশের চোখ জোড়া মিটমিট করে উঠল। কোনি তখন কিকিং বোর্ড ধরে স্প্রিন্ট করে যাচ্ছে। বধূ চাটুর্য সেদিকে তাকিয়ে বলল, ঠাট্টা করলে আমার সঙ্গে? ঠাট্টা? জলে নেমে এক বছরই ডনের টাইম ধরে ফেলেছে কিনা জিজ্ঞাসা করলেন? এমন সিরিয়াস কথার পর কি আর ঠাট্টা চলে? আগে অমিয়াকে বিট করুক, তারপর বড় বড় ব্যাপার ভাবা যাবে। তা বটে, ধীরেন ঘোষ বিজ্ঞের মতো বলল। তবে অমিয়াকে বিট করা আর সম্ভব হলো না। এইটিই ওর লাস্ট সিজন, বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের পরই চলে যাবে কানাডায়। ক্ষিতিশ সচকিত হয়ে উঠল। মানে তাকে তো সাঁতার মধ্যে থাকতেই তো তাকে অপমানের প্রতিশোধ দিতে হবে, কিন্তু বিয়ে হয়ে কানাডায় চলে গেলে তাহলে তো তখন তাকে পাওয়া যাবে না। সেই জন্যই সচকিত হয়ে উঠল ক্ষিতিশ। কোনি যদি অমিয়াকে না হারায় তাহলে বিরাট একটা অপূর্ণতা ক্ষিতিশের জীবনের যেন রয়ে যাবে, চিরকাল যেন তাকে অতৃপ্ত থেকে যেতে হবে। সেই যে বলেছিল যে পা ধোয়া জল খাওয়ানোর কথাটা আর কি তার মনে পড়ে যাচ্ছে, সেটা তো অপমানসূচক কথা, সেইটা ক্ষিতিশ ভুলতে পারছে না। সেই জন্যই সে চাইছে যে সে বিয়ে হবার আগেই তাকে একবার প্রতিযোগিতায় হারাতে হবে আর কি। এই ব্যাপারটা সবসময় সে মনে রেখে কোনিকে তো ট্রেনিং দিয়েই যাচ্ছে। তাহলে কোনিকে এবার তো নামিয়ে জানতে হয় বেঙ্গল চ্যাম্পিয়নের থেকে কত পিছনে রয়েছে। না না, তা করতে যেও না। বধূ চাটুর্যে ব্যস্ত হয়ে পড়ল। সবে শুরু করেছে, বাচ্চা মেয়ে, এখনই বড় রকমের মার খেয়ে গেলে সেটব্যাক হবে, তাতে ওর ক্ষতিই হবে। হোক, তবু তো পরে বলতে পারবে অমিয়ার পা ধোয়া জল খেয়েছি বলে। ক্ষিতিশ দা এখানে ওই ব্যঙ্গ যেটা করেছিল, অপমানসূচক যে কথাটা বলেছিল, সেইটার একটা প্রত্যুত্তর দেওয়ার জন্য চেষ্টা করছে এবং এই বললেন যে তবু তো পরে বলতে পারবে অমিয়ার পা ধোয়া জল খেয়েছি। যেই কথাটা অমিয়া বলেছিল সেই কথাটাকে তিনি ফেরত দিতে চাইছেন এইভাবে বলে। সেই দিনই নকুল মুখুজ্জকে ক্ষিতিশ জানালো এবার জুপিটারের কম্পিটিশানে কোনির এন্ট্রি অবশ্যই যেন দেওয়া হয়। মানে এবার তিনি বুঝতে পারছেন এবছর যদি না হয় তাহলে তার কোনো বছরই হবে না, সুতরাং তার অপমানটা নিজেকেই হজম করতে হবে। সেই জন্য বলছে যে এবার জুপিটারের কম্পিটিশানে কোনিকে প্রবেশ করাতেই হবে, এন্ট্রি দিতেই হবে। ক্ষিতিশ এবার আরও সতর্ক, আরও হিসেবে, আরও কঠিন হলো কোনির ট্রেনিং সম্পর্কে। তীক্ষ্ণ নজর রাখলো কোনির হাবভাব, শোয়া, খাওয়া এবং বিশ্রামের দিকে। প্রতি মাসে একবার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করে পরিশ্রমের ভার বাড়িয়ে যেতে লাগলো। অ্যাপেলোর ছেলেদের সঙ্গে এখন তাকে প্রতিযোগিতা করিয়ে সময় নেয়। ক্ষিতিশ একদিন কাগজে বড় করে লাল কালিতে ৭০ লিখে ক্লাবের বারান্দায় দেয়ালে সেঁটে দিল। কৌতূহলী প্রশ্নের উত্তরে সে হেসে বলল, অত বছর আমায় বাঁচতে হবে কি না সেটা যাতে মনে থাকে তাই চোখের সামনে রাখলাম রোজ দেখার জন্য বলে সবাইকে প্রশ্নের উত্তরে জানাচ্ছে। আসলে তা নয়, ৭০ বছর নয়, আসলে ওটা হচ্ছে ৭০ সেকেন্ড। সময়টা কোনির চোখে প্রতিদিন ভাসিয়ে রাখার জন্য শুধু ক্লাবেই নয়, বাড়িতেও দেওয়ালে লিখে রেখেছে। রমা যোশী এখন লক্ষ্যের পাত্রী। সে তো কত মিনিট করেছে সেটা তো আমরা আগেই জেনেছি। ১০০ মিটার ফ্রি স্টাইলে ১ মিনিট ১২ সেকেন্ড সময় করেছে। এবারে ১ মিনিট ১০ সেকেন্ডে কোনিকে এই বছরই সাঁতরাতে হবে বলে কোনিকে তিনি মানে সেই মতন ট্রেনিংটা দিতে চাইছেন, যাতে রমা যোশীর থেকেও ২ সেকেন্ড কম কোনি নেয়। অসম্ভব বলে কিছু নেই রে। কোনিকে রাত্রে খাওয়ার পর বাড়ির পৌঁছে দেওয়ার সময় ক্ষিতিশ বলে, বুঝলি আমাদের শত্রু হচ্ছে সময়, এই ঘড়িটা বলে কোনিকে সব সময় তিনি তাতিয়েই যাচ্ছেন। ক্ষিতিশ পকেট থেকে স্টপ ওয়াচটা বার করে কোনির চোখের সামনে ধরে। কোনি সেটা হাতে নিয়ে গভীর মনোযোগ দেখতে থাকে। বারবার চাবি টিপে দেখে
কাঁটাটা থরথরিয়ে কেমন এগোচ্ছে। ওয়ার্ল্ড রেকর্ডের দিকে এগোতে হলে ছোটোখাটো রেকর্ডগুলো ভাঙতে ভাঙতে এগোতে হবে বলে ক্ষিতিশ সিংহ তাকে বলে যাচ্ছে। সবসময় বড় স্বপ্ন দেখানোর কথা বলছে, ওয়ার্ল্ড রেকর্ডের কথা বলছে। খিদ্দা, অমিয়াদের রেকর্ড কবে ভাঙবো? ঘড়িটা কানে লাগিয়ে কোনি হঠাৎ প্রশ্নটা করলো। ক্ষিতিশ এসে বলল, কেন? আজ দোকানে এসেছিল ব্লাউজ করাতে, আমাকে সকলের সামনে বলল তুই এখানে ঝিয়ের কাজ করিস। জানো খিদ্দা, আমার খুব লজ্জা করলো, আমার হাতের লেখাটা এত খারাপ, বুঝলে খাতায় মাপ লেখার কাজ করতে পারতুম। তুমি বৌদিকে একটু বলবে, আমি রোজ তাহলে হাতের লেখাটা প্র্যাকটিস করবো। বলে সে তার নিজের খারাপ লেগেছে যেটা অমিয়া সে তাকে ঝি বলে গেছে, এই ব্যাপারটা সে সহ্য করতে পারছে না। সেই জন্য সে চাইছে একটু কি এই ধরনের কাজ না করে একটু হাতের লেখা প্র্যাকটিস করে একটু উন্নত ধরনের কোনো কাজ বলবো। ক্ষিতিশ মৃদু স্বরে বলল, লজ্জা কখনো পুরোটা জিততে পারবি না, কাউন্টারের ওধারে বসলে খানিকটা জেতা হবে, ক্ষমতা দিয়ে জিততে হয়। তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। যখন তোর ক্ষমতা খানিকটা বাড়াতে পারবি, শুধু তোর কেন, তখন আমারও মান তাতে বাড়বে, মানুষের মান বাড়বে বলে তাকে শিক্ষা দিয়ে যাচ্ছে। মানুষেরও? কোনি হকচকিয়ে বলল। ক্ষিতিশ ওর পিঠে চাপড় দিয়ে ঝুঁকে ভারী গলায় বলল, হ্যাঁ মানুষেরও। মানুষ শব্দের থেকে জোরে আকাশে উড়েছে, 10 সেকেন্ডের কমে ডাঙায় 100 মিটার ছুটছে, জলে মেয়েরা 1 মিনিটের বাধা ভেঙেছে। স্বপ্নেও ভাবা যায়নি এমন সব পদ্ধতি ল্যাবরেটরিতে, অপারেশন টেবিলে মানুষ শিখছে এই শরীরের আয়ু বাড়াতে। একদিন আসবে যখন আলোর গতিকে মানুষ হার মানাবে, ইচ্ছে মতো বয়সটা বাড়াবে। এই যে রেকর্ড ভেঙে মানুষ জলে স্থলে আকাশে এগোচ্ছে, এসবই মানুষের মুক্তির চেষ্টা, এই ঘড়িটার হাত থেকে বেরিয়ে আসার চেষ্টা বলে ক্ষিতিশদা কোনিকে এইভাবে বলে যাচ্ছে, উৎসাহ দিয়ে যাচ্ছে। একদিন সব ঘড়ি ভেঙে চুরমার করে দেবে মানুষ, সময়কে হারিয়ে দেবে মানুষ। খালি সময়ের দিকে লক্ষ্য রেখে ক্ষিতিশ কোনিকে এইসব কথাগুলো বলবার উদ্দেশ্যটা কি, যে তুমি কম সময় নিয়ে ওই রমা যোশীর থেকেও তুমি কম সময় নাও, এবং সেই জন্য এই ধরনের উদ্দীপকমূলক কথাবার্তাগুলোকে বলে যাচ্ছে। খিদ্দা, কাঁধে লাগছে। কোনি অস্ফুটে কাতরে উঠল। কোনির কাঁধে উত্তেজিত আঙুলগুলো চেপে বসে গেছে। ক্ষিতিশ লজ্জা পেয়ে হাতটা নামিয়ে নিল। ওই এই ধরনের কথাবার্তা বলতে গিয়ে সে তো আর এই জগতে নেই, যেন কোনিকে সেই উৎসাহ দিতে গিয়ে পিঠে চাপড় দিয়ে ঝুঁকে ভারী গলাতে এই সমস্ত কথাগুলো বলছিল, সেই চাপটা একটু জোরে হয়ে গেছে বলে কোনি একটু চিৎকার করে উঠেছে কাঁধে লাগছে বলে। তখন সে নিজের ভুলটা বুঝতে পেরে হাতটা নামিয়ে নিল লজ্জা পেয়ে। অনেক সময় আবল তাবল বকি, তুই এসব কথা বুঝতে পারিস? কোনি মাথা নাড়ল। ক্ষিতিশ যেন তাতে নিশ্চিন্ত হলো, এমন স্বরে বলল, তোর পক্ষে এসব শক্ত কথা, তবে আরও বড় বুঝতে পারবি। খিদ্দা, তুমি কিন্তু বললে না আমার টাইম অমিয়াদের রেকর্ডের থেকে কত পেছনে? বলবো, একেবারে কম্পিটিশানই দেখিয়ে দেবো ব্যাটাদের কে কার পায়ের জল খায়। বলে সে তার মনের যে ভেতরের রাগটা সেটাকে সে এইভাবে প্রকাশ করছে। একেবারে কম্পিটিশানে তুই ওকে হারাবি, তখনই সব জানতে পারবি তোর রেকর্ড টাইম কত, আর অমিয়াদির রেকর্ডের থেকে তুই কত পেছনে, ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলে যাচ্ছে। এর 3 মাস পরেই ক্ষিতিশ অ্যাপোলোর বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে উঠল, বদমাইশি, এসব হচ্ছে ধীরেনের বদমাইশি। কোনির এন্ট্রি নেবে না কেন? অ্যাপোলোর সঙ্গে ঝগড়া, তাই বলে সুইমারদের উপরে ঝাল ঝাড়বে? প্রোটেস্ট করো, ইঞ্জেকশান দাও, যা খুশি ইচ্ছে মতো করবে, এটা কি মগের মূল্য? বলে ক্ষিতিশ সিংহ চিৎকার চেঁচামেচি করছে, মানে আর কি কোনিকে নামতে দেবো না। সেই জন্য অ্যাপোলোর বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করছে এইভাবে। নকুল মুখার্জি আর বিষ্ণুধর এবং আরও অনেকে সেখানে বসে ক্ষিতিশ পায়চারি করছিল। থমকে জুপিটার ক্লাবের দিকে মুখ ফিরিয়ে বলল, কোথায় নেমে গেছে? অপদার্থরা ক্লাবটাকে কোথায় নামিয়ে এনেছে? এখন ভয়ে ইতরামও শুরু করেছে, ভেবেছে এইভাবে ক্ষিতিশ সিংহীকে আটকাবে। ফিস করে বিষ্ণুধর বলল, এসব বিনোদ ভরের পরামর্শে হয়েছে, পাবলিককে এটা জানানো উচিত, প্রেস কনফারেন্স ডাকবো আমি। বলে এখানে বিষ্ণুধরও ক্ষিতিশের সঙ্গে যোগ দিয়ে তাদের এই রাজনৈতিক কথাবার্তা এসবভাবে বলছে। নকুল মুখার্জি ধীরে ধীরে মাথা নাড়ল। এন্ট্রি রিফিউজ করার অধিকার ক্লাবের আছে, ওরা বলেছে ডেট পেরিয়ে গেছে তাই নেবে না। লাস্ট ডেট কবে সেটা তো ওরা বলে দেয়নি, সুতরাং আইনের ফাঁক রেখেছে। প্রোটেস্ট, ইনজাংশন কিছুই চলবে না। এটা মরালিটির ব্যাপার। ক্ষিতিশ অধৈর্য ভঙ্গি নিজের বুকে চাপড় দিল। এটা খেলার, এটা সাহসের, এটা চ্যালেঞ্জের ব্যাপার। এইভাবে সে নৈতিক দৃষ্টিকোণ থেকে এইভাবে ব্যাপারগুলোকে ব্যাখ্যা করতে চাইছে, কিন্তু সবাই তো আর নৈতিক মূল্যবোধ সম্পন্ন হয় না, সেই জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটছে। নকুল মুখার্জির ঠোঁট বিদ্রুপে মুচড়ে উঠল। বিষ্ণুধর উত্তেজিত হয়ে বলল, তাহলে একটা ডিমনস্ট্রেশন করলে কেমন হয়? মানে একটা আন্দোলন করতে পার কি? বিক্ষোভ প্রতিবাদ জুপিটারের সামনে, বিনোদ ভরের বাড়ির সামনে একটা মিছিল যদি পাড়ায় ওতে অনেক ঝামেলা। নকুল ঠান্ডা স্বরে বিষ্ণুধরকে মিইয়ে দিল, মানে নকুলের এসবের মত নাই। জুপিটারেরই পাবলিসিটি হবে, ওদের ইজ্জত একটু কমবে না।
আপনার ইলেকশন পর্যন্ত লোকে এসব মনেও রাখবে না, তার থেকে বরং অন্য কিছু ভাবা যেতে পারে। ক্ষিতীশ, তুই কি নিশ্চিত যে কোনি এখন অমিয়াকে হারাতে পারে? নিশ্চয়ই, ক্ষিতীশ বলল দাঁতে দাঁত চেপে। মানে ক্ষিতীশ সিংহ জানে যে কোনিটা অমিয়ার থেকে সময়টা কম নিয়ে সে এখন প্র্যাকটিসটা করছে, সেটা একটা ভালো দিক। সেইটা জন্যে সে নিজেই দাঁতে দাঁত চেপে বলছে হ্যাঁ হ্যাঁ, এখন যে কোনি টাইম করছে তাতে সে অমিয়াকে হারিয়ে দিতে পারবে। এটা হচ্ছে ব্যাপার। এইভাবে এই দশম অধ্যায়টা এখানে শেষ হয়ে গেল। এইটুকুনি তোমরা ভালো করে পড়বে। তাহলে দশম অধ্যায়টা আমরা এখানে শেষ করে ফেললাম। এখানেও কতগুলো প্রশ্নর কথা আমরা আলোচনা করলাম। যেমন এখানে প্রথমের দিকে যেটা একটা পেয়েছি, জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ দিল্লিতে হয়েছে, তার রেজাল্টটা একটু জানতে পেরেছি। বা এখন একটা লাইন আমরা পেলাম, এখন অনেকেই জেনে গেছে ক্ষিতীশ একজন সাঁতারু তৈরি করছে। কীভাবে সে সাঁতারু তৈরি করেছে তার একটা বর্ণনা তো আমরা আগেই পেয়েছি সেইগুলো। এরপরে এখানে ক্ষিতীশদা ট্রেনিংয়ের যে কথাগুলো দু চারটে বলেছে, সেই কথাগুলো আগেকার প্রশ্নের সঙ্গে উত্তর হিসেবে এগুলোতে যুক্ত হতে পারে, সেটা একটু লক্ষ্য রাখতে হবে। তারপরে ট্রেনিংয়ের সম্পর্কে এখানে যেটা কঠিন ট্রেনিং সম্পর্কে যে বর্ণনাটা রয়েছে, তীক্ষ্ণ নজর রাখলো কোনির হাব ভাব, শোয়া খাওয়া, বিশ্রামের দিকে, হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করা, অ্যাপেলে ছেলেদের সঙ্গে প্রতিযোগিতায় নামানো ইত্যাদি ইত্যাদি, বা 70 লিখে 70 সেকেন্ড বা রমাজসির থেকে আরও 2 সেকেন্ড কম নিয়ে তাকে চেষ্টা করতে হবে ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলোকে একটু লিখতে হবে তার ট্রেনিংয়ের ব্যাপার সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আসে। তারপরে তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, সে ব্যাপারটা সম্পর্কিত অনেক সময় প্রশ্ন আসে, সেখানটাও একটু দেখতে হবে। বেশ, আর এইভাবে আমরা ঘটনাধারাটাকে এগিয়ে যেতে দেখলাম। তাহলে এইটুকুনি তোমরা ভালো করে পড়বে। তাহলে এই 10 নম্বর অধ্যায়টা শেষ হয়ে গেল। ঘটনাধারাতে আস্তে আস্তে আমরা শেষের দিকে যাচ্ছি। প্রথম থেকে তোমরা ভালো করে পড়ে নেবে, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নগুলো যেভাবে আমরা আলোচনা করে দিচ্ছি তোমরা নিজেরাও বুঝতে পারবে। যদি কোনো নতুন প্রশ্ন তোমাদের মাথায় আসে সেগুলো অবশ্যই সেইভাবে মতো তৈরি করে নিয়ে রেডি হয়ে থাকতে হবে, যাতে যে কোনো প্রশ্ন আসুক না কেন যে লিখবার সময় যেন কোনো অসুবিধা না হয়। ওই কোনির ট্রেনিংয়ের মতন অত কষ্ট করে ট্রেনিং নিচ্ছে, ঠিক সেরকমভাবে কষ্ট সহ্য করে আমাদেরকে ওই পড়াগুলোকে তৈরি করে নিতে হবে। তাহলে আমাদেরও কোনির মতন সেই সফলতাটা আস্তে আস্তে আমাদেরকেও ধরা দিবে। এই বোধটাকে রেখে বইটাকে পড়তে হবে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই থাক, পরের পর্বে আবার দেখা হবে।